এবার মহাজনপদ ধরা হয় বৈদিক যুগের শেষের দিকে উত্তরপ্রদেশের অতিরঞ্জিখেরি একটি জায়গা, এইখানে লোহার খোঁজ হয়ে যায়। এবার ধীরে ধীরে যেখানে যেখানে লোহার খোঁজ হয়ে যায় সেখানেই বেশি বেশি মানুষজন বসবাস করতে থাকে, ফলে ওই জায়গাটাকে বলা হয় জনপদ। এরপর ওই জনপদে আরো অনেক বেশি মানুষজন বসবাস করতে থাকলে তখন ওই জায়গাটাকে বলা হতো মহাজনপদ। এইভাবে বিভিন্ন মহাজনপদ তৈরি হতে হতে ভারতে টোটাল 16টা মহাজনপদ তৈরি হয়। এই 16 মহাজনপদের চর্চা বিভিন্ন ধার্মিক গ্রন্থে রয়েছে, যেমন বৌদ্ধ ধর্মের অঙ্কুত্তর নিকায়, জৈন ধর্মের ভগবতী সূত্র আর হিন্দু ধর্মের পুরাণ। এই 16টা মহাজনপদ হলো কম্বোজ, গান্ধার, অবন্তী, অশোক, কুরু, পাঁচাল, কোশল, মল্ল, বিজি, অঙ্গ, কাশী, মগধ, চেদি, বৎস, সুরসেন, মৎস্য। কি কি? কম্বোজ, গান্ধার, অবন্তী, অশোক, কুরু, পাঁচাল, কোশল, মল্ল, বিজি, অঙ্গ, কাশী, মগধ, চেদি, বৎস, সুরসেন, মৎস্য। কম্বোজের রাজধানী ছিল রাজপুর, গান্ধার তক্ষশিলা, অবন্তী উজ্জয়িনী বা মায়ুসমতি, অশোক প্রতিষ্ঠান, কুরু ইন্দ্রপ্রস্থ বা দিল্লি, কুরু ইন্দ্রপ্রস্থ বা দিল্লি, কোশল শ্রাবস্তি, কোশল শ্রাবস্তি, ব্রিজি বৈশালী, ব্রিজি বৈশালী, অঙ্গ চম্পা, মগধ পাটলিপুত্র, মগধ পাটলিপুত্র, বৎস কৌশাম্বী, সুরসেন মথুরা, সুরসেন মথুরা, মৎস্য বিরাটনগর, মৎস্য বিরাটনগর, গান্ধার তক্ষশিলা, অবন্তী উজ্জয়িনী বা মায়ুসমতি, কুরু ইন্দ্রপ্রস্থ বা দিল্লি, মগধ পাটলিপুত্র, বৎস কৌশাম্বী, সুরসেন মথুরা। এর ভেতর সব থেকে সুসংগঠিত ভাবে গড়ে উঠেছিল মগধ। বর্তমানের পাটনা আর গয়া মিলে যেটুকু এরিয়া, এই পুরো এরিয়াটাকে বলা হতো মগধ ইনিশিয়ালি। এই মগধে পরপর 7টি রাজবংশ আসে: হরজঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, কর্ণব আর সাতবাহন। কি কি? হরজঙ্ক, শিশুনাগ, নন্দ, হরজঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, কর্ণব, মৌর্য, শুঙ্গ, কর্ণব আর সাতবাহন। তাহলে মগধে প্রথম রাজবংশ হরজঙ্ক বংশ। তবে হরজঙ্ক বংশের আগেও এখানে আরো একটা বংশ ছিল বলে ধরা হয়, সেটা হলো বৃহদ্রথ বংশ। এই বৃহদ্রথ বংশের প্রতিষ্ঠাতা বৃহদ্রথ। এরপরে রাজারা আসে জরাসন্ধ, সহদেব, রূপুঞ্জয়। বৃহদ্রথ, জরাসন্ধ, সহদেব, রূপুঞ্জয়, বৃহদ্রথ, জরাসন্ধ, সহদেব, রূপুঞ্জয়। ওই যে জরাসন্ধ, ধরা হয় মহাভারতের ভীমের সাথে এই জরাসন্ধের মল্লযুদ্ধ হয়েছিল। এই বৃহদ্রথ বংশ সম্পর্কে অ্যাকচুয়াল তেমন কোনো ইনফরমেশন কোনো গ্রন্থে সঠিক তেমন পাওয়া যায় না। এই জন্য বৃহদ্রথ বংশকে বাদ দিয়ে হরজঙ্ক বংশকেই এই মগধের প্রথম রাজবংশ বলে ধরা হয়। হরজঙ্ক বংশের সময়কাল 545 খ্রিস্টপূর্বাব্দ থেকে 430 খ্রিস্টপূর্বাব্দ। হরজঙ্ক বংশ 545 থেকে 430 খ্রিস্টপূর্বাব্দ। এখানে রাজারা হলো বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন বা উদয়ভদ্র, অনিরুদ্ধ, মুন্ড, নাগদশক। কি কি? বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন, বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন বা উদয়ভদ্র। তারপর অনিরুদ্ধ, মুন্ড, নাগদশক। বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন, অনিরুদ্ধ, মুন্ড, নাগদশক। প্রথমে বিম্বিসার। বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ। তার শাসনকাল 545 খ্রিস্টপূর্বাব্দ থেকে 493 খ্রিস্টপূর্বাব্দ। বিম্বিসারের রাজধানী রাজগৃহ। তার উপাধি ছিল সেনিক বা সেনিয়া। পাশে অবন্তের রাজা ছিল চন্দ্রপ্রদত্ত। চন্দ্রপ্রদত্ত খুব কঠিন একটা রোগে আক্রান্ত হয়েছিল। বিম্বিসার তার রাজবৈদ্য জীবককে পাঠিয়ে চন্দ্রপ্রদত্তকে ঠিক করায়, আর এর প্রতিদান হিসাবে বিম্বিসার ওই অবন্তী নিজের আন্ডারে নিয়ে নেয়। আরো বিভিন্ন ভাবে বিম্বিসার আরো বিভিন্ন রাজ্য দখল করেছিল, যেমন অবন্তী ওই চিকিৎসা করিয়ে, লিচ্ছবি, মল্ল আর বিদেহ এই 3 জায়গায় রাজকন্যাদের বিয়ে করে সেই এরিয়া নিজের দখলে নিয়ে নেয়। লিচ্ছবির রাজকন্যা চেল্লেনা, মল্ল খেমা, বিদেহ বাসবী। এছাড়া কোশলের রাজকন্যা কোশল দেবীকে বিয়ে করে কোশলের একাংশ নিয়ে নেয়। বৈশালী জেতার স্বপ্ন ছিল কিন্তু কখনো পারেনি। বিম্বিসারের পরে রাজা হয় অজাতশত্রু। সিংহাসনের জন্য অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করে দেয়। তার দুটো উপাধি ছিল, পিতৃহন্তা আর কুনিক। এই সময় অজাতশত্রু তার ওই রাজগৃহটাকে কেল্লা দিয়ে ঘিরে দেয়। আর বৈশালে জেতার জন্য একজন গুপ্তচর পাঠায় বর্ষাকর। বর্ষাকরের পরামর্শে বৈশালে জেতার জন্য দুটো নতুন অস্ত্র তৈরি করে, মহাশিলাকণ্টক আর রথ মুসল। এই অজাতশত্রুর সময় রাজধানী রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন হয় 483 খ্রিস্টপূর্বাব্দে। এই সম্মেলনে প্রধান পুরোহিত ছিলেন মহাকাশ্যপ। এরপর হরজঙ্ক বংশের রাজা আসে উদয়ন বা উদয়ভদ্র। উদয়ন তার রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্র বা পাটনাতে শিফট করে নেয়। এরপর 3 জন পরপর রাজা আসে, অনিরুদ্ধ, মুন্ড আর নাগদশক। এরা 3 জনেই রাজা হওয়ার জন্য তার পিতাদের হত্যা করে দেয়। এই জন্য এই 3 জনকেও পিতৃহন্তা বলা হতো। নাগদশকের একজন সেনাপতি বা মন্ত্রী বা আমাত্য ছিল শিশুনাগ। শিশুনাগ নাগদশককে হত্যা করে দেয় এবং শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করে। শিশুনাগ বংশ প্রতিষ্ঠা হয় 430 খ্রিস্টপূর্বাব্দে। এর সময়কাল 430 থেকে 345 খ্রিস্টপূর্বাব্দ। এর রাজারা হলো শিশুনাগ, কালাশোক, নন্দীবর্মন, মহানন্দীন। শিশুনাগ, কালাশোক, নন্দীবর্মন, মহানন্দীন। শিশুনাগ এই বংশের প্রতিষ্ঠা করে তার রাজধানী পাটলিপুত্র থেকে বৈশালীতে নিয়ে যায়। বিম্বিসার মগধের রাজধানী রেখেছিল রাজগৃহ। উদয়ন এটাকে চেঞ্জ করে পাটলিপুত্র করে, তারপর শিশুনাগ এটাকে চেঞ্জ করে বৈশালী করে। শিশুনাগের পর রাজা হয় কালাশোক। কালাশোকের সময় রাজধানী রয়েছে বৈশালীতে। এই সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় এই রাজধানী বৈশালীতেই। কবে? 383 খ্রিস্টপূর্বাব্দে। প্রধান পণ্ডিত ছিল সাবাকামি।
এই দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের পরে কালাশোক এই বৈশালীকে সাংস্কৃতিক রাজধানী হিসাবে রেখে দেয় এবং পাটলিপুত্রকে রাজনৈতিক রাজধানী বানায়। ফলে কালাশোকের সময় মগধের রাজধানী আবারও পাটলিপুত্রে শিফট হয়। এরপরে আরো বেশ কয়েকজন রাজা আসে, তবে দুজনের নাম গুরুত্বপূর্ণ, নন্দীবর্মন আর মহানন্দিন। বলা হয় মহানন্দিনের এক অবৈধ সন্তান ছিল মহাপদ্মনন্দ। এই মহাপদ্মনন্দ ওই মহানন্দিনকে হত্যা করে এবং নতুন একটা রাজবংশের স্থাপনা করে, নন্দবংশ। এই নন্দবংশের সময়কাল 345 খ্রিস্টপূর্বাব্দ থেকে 324 খ্রিস্টপূর্বাব্দ। এখানে দুজন রাজা আসে, মহাপদ্মনন্দ আর ধননন্দ। মহাপদ্মনন্দ শূদ্র জাতির ছিল এবং তিনি প্রথম অক্ষত্রিয় রাজা, আর এই নন্দবংশ প্রথম অক্ষত্রিয় রাজবংশ। মহাপদ্মনন্দ সমস্ত ক্ষত্রিয়দের শেষ করে দিতে চেয়েছিল, এই জন্য তার উপাধি সর্বক্ষত্রান্ত বা দ্বিতীয় পরশুরাম বা একরাট। মহাপদ্মনন্দ কলিঙ্গ জয় করেছিল, ওই কলিঙ্গ জয় করার পরে তার উপাধি হয়েছিল একরাট। মহাপদ্মনন্দের পরে এই নন্দবংশের সিংহাসনে বসে তার পুত্র ধননন্দ। ধননন্দের সময় গান্ধার এরিয়াতে রাজা ছিল অম্ভি। আলেকজান্ডার এই গান্ধারের ওপর আক্রমণ করে এবং অম্ভি আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করে নেয়। এই সময় সিন্ধু বা পৌরব রাজ্যের রাজা ছিল পোরাস বা পুরু। অম্ভি আর আলেকজান্ডার মিলে এই সিন্ধু বা পৌরব রাজ্যের উপর আক্রমণ করে এবং পোরাস বা পুরুকে হারিয়ে দেয়। কিন্তু আলেকজান্ডার পুরুর বীরত্ব দেখে তাকে ছেড়ে দেয়। পুরু বা পোরাসের সাথে আলেকজান্ডারের এই যুদ্ধ ঝিলাম বা বিতস্তা নদীর পাশে হয়। গ্রিকরা এই বিতস্তা নদীকে বলতো হিদাসপিস। এই জন্য পুরুর সাথে আলেকজান্ডারের ওই যুদ্ধকে বলা হয় হিদাসপিসের যুদ্ধ বা হাইদাসপিসের যুদ্ধ। এটা হয় 326 খ্রিস্টপূর্বাব্দে। তো হিদাসপিস বা হাইদাসপিসের যুদ্ধ 326 খ্রিস্টপূর্বাব্দ, পুরু বা পোরাস এর সাথে আলেকজান্ডারের। এই যুদ্ধের পর পুরু, অম্ভি আর আলেকজান্ডার এই তিনজনে মিলে ভারতের মূল এরিয়া আক্রমণের কথা পরিকল্পনা করে। ভারতের মূল এরিয়াতে তখন রাজা রয়েছে ধননন্দ। এই সময় গান্ধার এরিয়াতে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিল চাণক্য এবং তার খুব প্রিয় একজন শিষ্য ছিল চন্দ্রগুপ্ত। চাণক্য আর চন্দ্রগুপ্ত কৌশল করে আলেকজান্ডারকে ভারত থেকে তাড়িয়ে দেয়। আলেকজান্ডার ভারতের এরিয়া থেকে চলে যাওয়ার পর চাণক্য আবার কৌশল করে চন্দ্রগুপ্তকে দিয়ে মগধের ওপর আক্রমণ করায় এবং মগধে ধননন্দকে হারিয়ে দেয়। ধননন্দকে সরিয়ে দিয়ে চন্দ্রগুপ্তকে মানে চন্দ্রগুপ্ত মৌর্যকে মগধের সিংহাসনে বসায়, আর তখন থেকেই মগধে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। এই সময়টা 324 খ্রিস্টপূর্বাব্দ। এবার ওই যে চাণক্যের ষড়যন্ত্রের ফলে আলেকজান্ডার ভারত থেকে চলে গিয়েছিল, আলেকজান্ডার বা সিকান্দার ভারত থেকে যাওয়ার সময় 323 খ্রিস্টপূর্বাব্দে ইরানের ব্যাবিলনে এসে হঠাৎ করে শরীর খারাপ হয় এবং অল্প কিছুদিনের মধ্যেই আলেকজান্ডার বা সিকান্দার মারা যায়। সিকান্দার মারা যাওয়ার সময় তার ঘোড়ারও মৃত্যু হয়। সিকান্দারের ঘোড়ার নাম ছিল বুসিফেলাস। বিভিন্ন ইতিহাসবিদ মনে করে যে আলেকজান্ডারের শরীর খারাপ হওয়ার পিছনে চাণক্যের বিষবিদ্যার একটা প্রভাব ছিল। এবার মৌর্য বংশ। মৌর্য বংশের সময়কাল 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এর রাজারা হলো চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, কুণাল, বৃহদ্রথ। চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, কুণাল, বৃহদ্রথ। চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, কুণাল, বৃহদ্রথ। প্রথমে আসি চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। এই মৌর্য বংশ সম্পর্কে বিভিন্ন জায়গায় বর্ণনা রয়েছে, যেমন মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা পুস্তক, কৌটিল্য বা চাণক্যের লেখা অর্থশাস্ত্র আর গর্ভী সংহিতাতে, বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষসে, এছাড়া অশোকের শিলালিপিতে। এর আগে আলেকজান্ডার ভারত আক্রমণ করতে এসেছিল। আলেকজান্ডারের সাথে দুজন সেনাপতি ছিল, নৌ সেনাপতি নিয়ারকাস নিকেটার আর স্থল সেনাপতি সেলুকাস নিকেটার। নিয়ারকাস নিকেটার আর সেলুকাস নিকেটার। মগধে চন্দ্রগুপ্ত মৌর্য যখন মৌর্য বংশের প্রতিষ্ঠা করলো, তারপর ওই সেলুকাস নিকেটার মগধ আক্রমণের জন্য আবারও আসে, কিন্তু চাণক্য ষড়যন্ত্র করে সেলুকাস নিকেটারকে আবারও যুদ্ধে হারিয়ে দেয়। সেলুকাস নিকেটারের সাথে চন্দ্রগুপ্তের এই যুদ্ধ হয় 305 খ্রিস্টপূর্বাব্দে। সেলুকাস নিকেটারের মেয়ে বা কন্যা ছিল হেলেন বা কার্নেলিয়া। 305 খ্রিস্টাব্দে এই যুদ্ধের পর চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে ওই হেলেন বা কার্নেলিয়ার বৈবাহিক সম্পর্ক হয়, আর বিয়ের উপহার হিসাবে সেলুকাস নিকেটার কাবুল, কান্দাহার, হিরাট আর মাকরান এই চারটি জায়গা চন্দ্রগুপ্তকে দিয়ে যান। কি কি? কাবুল, কান্দাহার, হিরাট, মাকরান। যদিও তখন এই চারটি জায়গার আলাদা নাম ছিল, এরিয়া, আরাকোসিয়া, পেরিসপেনিয়া, জেড্রোসিয়া। কাবুল, কান্দাহার, হিরাট, মাকরান, এরিয়া, আরাকোসিয়া, পেরিসপেনিয়া, জেড্রোসিয়া। পরবর্তীকালে সেলুকাস নিকেটার ভারতের অবস্থা জানার জন্য একজন দূতকে পাঠায়, মেগাস্তিনিস। মেগাস্তিনিস ভারতে এসে ভারত সম্পর্কে বিস্তারিত একটা বিবরণ দেয় তার ইন্ডিকা নামক পুস্তকে। মেগাস্তিনিস তার এই বইতে লিখেছিলেন যে ভারতে কোনো দাস প্রথা নেই। মেগাস্তিনিস তার ইন্ডিকা বইতে 7 ধরনের লোকের কথা বলেছিলেন: কৃষক, পশুপালক, কারিগর, সৈনিক, দার্শনিক,
বিচারক আর কাউন্সিলর। কৃষক, পশুপালক, কারিগর, সৈনিক, দার্শনিক, বিচারক আর কাউন্সিলর মানে নেতা। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় উত্তরপ্রদেশের গোরক্ষপুর এরিয়াতে বিশাল দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই দুর্ভিক্ষ কাটানোর জন্য চন্দ্রগুপ্ত মৌর্য একটি ফান্ড তৈরি করার ব্যবস্থা করেছিলেন এবং নিজে সেখানে অনুদান দিয়েছিলেন আর সাধারণ জনগণকেও বলেছিলেন সেখানে অনুদান দিতে। এই ঘটনার বিবরণ পাওয়া যায় ওই গোরক্ষপুর এরিয়াতে পাওয়া শাহগড় অভিলেখ থেকে। এরপর চন্দ্রগুপ্ত মৌর্য গুজরাটে সুদর্শন ঝিল নির্মাণ করেছিলেন। এই তথ্য পাওয়া যায় গুজরাটের জুনাগড় অভিলেখ থেকে। গুজরাটের একজন শাসক ছিলেন রুদ্রদামন। রুদ্রদামন এই জুনাগড় অভিলেখ লিখেছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন যে আমি এই সুদর্শন ঝিলের পুনর্নির্মাণ করছি। এই ঝিল তৈরি করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তার ব্যক্তিগত খরচে। এই জুনাগড় অভিলেখ থেকে বোঝা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য দক্ষিণে গুজরাট, মহারাষ্ট্র এই এরিয়া পর্যন্তও ছিল। অন্যদিকে এই সময় মৌর্য সাম্রাজ্য বা মগধের এরিয়া পূর্ব দিকে বর্তমানের বাংলাদেশ এরিয়া পর্যন্তও ছিল। আর এর প্রমাণ পাওয়া যায় বাংলাতে পাওয়া মহাস্থান অভিলেখ থেকে। মহাস্থান অভিলেখ পাওয়া যায় বর্তমান বাংলাদেশের বগুড়া বলে একটি জায়গা আছে সেখান থেকে। এখন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় চাণক্যকে। তার লেখা অর্থশাস্ত্র তাকে বলা হয় ভারতের দ্য প্রিন্স। অর্থশাস্ত্রে মোট 15টা লেসন বা অধিকরণ রয়েছে। এই অর্থশাস্ত্রেই বলা হয় যে যে কোনো রাজার কাছে 7টি জিনিস থাকা খুবই প্রয়োজন। সেগুলো হলো যোগ্য রাজা, যোগ্য আমাত্য বা মন্ত্রী, বিশিষ্ট জনপদ বা ক্ষেত্র, দুর্গ, মিত্র বা প্রতিবেশী দেশ, ধন বা কোষ আর দণ্ড বা ন্যায় ব্যবস্থা। যোগ্য রাজা, যোগ্য আমাত্য, বিশিষ্ট জনপদ, দুর্গ, মিত্র, ধন আর দণ্ড, এই 7টা জিনিসকে একসাথে বলা হয় সপ্ত সিদ্ধান্ত। ইউনানে একজন লেখক ছিলেন জাস্টিন। তিনি ইউনান বা গ্রিসের পাশাপাশি ভারত সম্পর্কেও বিভিন্ন কথা লিখেছিলেন। ভারত সম্পর্কে তিনি লিখেছিলেন যে ভারতে একজন রাজা আছে স্যান্ড্রোকোটাস এবং তার মন্ত্রী চাণক্য। এই স্যান্ড্রোকোটাস শেষ বয়সে এসে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে উইলিয়াম জোন্স প্রমাণ করেন যে চন্দ্রগুপ্ত মৌর্য আর স্যান্ড্রোকোটাস একই ব্যক্তি। 300 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং ভদ্রবাহুর নেতৃত্বে তিনি দক্ষিণ ভারতে চলে যান। সেখানে শ্রবণ বেলগোলা পাহাড়ে জৈন ধর্ম অনুযায়ী অনশন বা উপবাস করতে করতে অর্থাৎ সান্থারা প্রথা পালন করতে করতে 298 খ্রিস্টপূর্বাব্দে মারা যান। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে মগধের সিংহাসনে বসেন বিন্দুসার। বিন্দুসারের শাসনকাল 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ। তার উপাধি ছিল অমিত্রাঘাত। চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম পালন করতেন। বিন্দুসার আজীবক সম্প্রদায় বা আজীবক ধর্ম পালন করতেন। বিন্দুসারের সময় দুজন দূত আসে, দামাইকাস আর ডাইমেসিয়াস। দামাইকাসকে পাঠিয়েছিল সিরিয়ার রাজা অ্যান্টিওকাস আর ডাইমেসিয়াসকে পাঠিয়েছিল মিশরের রাজা ফিলাডেলফ। এই বিন্দুসারের সময় কাশ্মীরের লোকজন বিদ্রোহ ঘোষণা করেছিল। এই বিদ্রোহ ইনিশিয়ালি থামানোর জন্য বিন্দুসার তার পুত্র সুসীমকে পাঠিয়েছিল। সুসীম সেখানে হেরে যায়। পরে অশোক গিয়ে ওই বিদ্রোহ থামিয়ে দেয়। ওই বিদ্রোহ থামানোর পর অশোক সেখানে একটা শহরের প্রতিষ্ঠা করে যার নাম হলো শ্রীনগর। পরবর্তীতে কলহনের লেখা একটি পুস্তক রয়েছে রাজতরঙ্গিনী। এই পুস্তক থেকেই কাশ্মীরের ওই ঘটনার কথা জানা যায়। বিভিন্ন ধর্মগ্রন্থে বলা হয় যে অশোক সিংহাসনে বসার জন্য তার 99 জন ভাইকে হত্যা করেছিলেন। তো বিন্দুসারের পরে মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসে অশোক। অশোকের শাসনকাল 273 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। অশোক মগধ বা মৌর্য সাম্রাজ্যের রাজা হয় 273 খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু তার রাজ্যাভিষেক হয় 269 খ্রিস্টপূর্বাব্দে। অশোকের 5 জন স্ত্রী ছিল। সব থেকে প্রিয় স্ত্রী ছিল কারুবাকি। 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ আক্রমণ করেছিল। তখন এই কলিঙ্গের রাজা ছিল নন্দরাজ। কলিঙ্গ জয়ের পরই অশোকের হৃদয় পরিবর্তন হয়ে যায় এবং অশোক তলোয়ার ছেড়ে দেন। অশোকের একজন ভাগ্নে ছিল নিগ্রোধ। নিগ্রোধের থেকে ইন্সপায়ার হয়ে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তো মৌর্য সাম্রাজ্যের 3 জন রাজা 3টি ধর্ম গ্রহণ করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম, বিন্দুসার আজীবক ধর্ম, অশোক বৌদ্ধ ধর্ম। অশোক এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করে গুরু উপগুপ্তের কাছ থেকে। এরপর এই বৌদ্ধ ধর্মের প্রচার করার জন্য অশোক তার ছেলে ও মেয়ে মহেন্দ্র ও সংঘমিত্রাকে শ্রীলঙ্কা বা সিংহল পাঠায়। আর এই সময় 255 খ্রিস্টপূর্বাব্দে তৃতীয়বারের জন্য বৌদ্ধ সম্মেলন হয়। কোথায় হয়? পাটলিপুত্রে। প্রধান পুরোহিত ছিল মোগলিপত্রিশ গোসাল। এরপর ধরা হয় যে ভারতে অশোক প্রথম অভিলেখ লেখা চালু করে। আর অশোক বিভিন্ন ভাষাতে তার অভিলেখ লেখাতো। যেমন ভারতের মূল এরিয়াতে ব্রাহ্মী লিপিতে, পাকিস্তান এরিয়াতে খরষ্টি লিপিতে, আফগানিস্তানে অ্যারামাইক লিপিতে আর গ্রিকে গ্রিক লিপিতে। ভারতে ব্রাহ্মী লিপি, পাকিস্তানে খরষ্টি লিপি, আফগানিস্তানে অ্যারামাইক লিপি আর গ্রিকে গ্রিক লিপি। এছাড়া অশোক সাঁচি স্তূপের নির্মাণ করেছিলেন। সমাজ কল্যাণের জন্য ধর্ম মহামাত্য আর স্ত্রী মহামাত্য নামে নতুন দুটো পোস্ট চালু করে। অশোকের লেখা অভিলেখ পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ, কিন্তু জেমস প্রিন্সেপ এটা কনফার্ম করতে পারেননি যে ওই সমস্ত অভিলেখ অশোকেরই, কারণ কোনো অভিলেখেই অশোকের নাম লেখা থাকতো না। বেশিরভাগ জায়গাতেই লেখা থাকতো আমি মগধের সম্রাট, দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী এইরকম। তবে রাজস্থানে একটা অভিলেখ পাওয়া গেছে যেখানে লেখা রয়েছে যে আমি মগধ সম্রাট অশোক প্রিয়দর্শী। আর এরপর থেকে বোঝা যায় যে অশোকের অপর নাম প্রিয়দর্শী বা দেবনাম প্রিয়। অশোকের অভিলেখগুলো পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ,
কিন্তু প্রথম খোঁজ পেয়েছিলেন জেমস প্যান্থার। অশোকের একটা অভিলেখ থেকে জানা যায় যে গ্রিকের রাজা অ্যান্টিওকাস দ্বিতীয়ের সাথে তার বাণিজ্যিক সম্পর্ক ছিল। বিভিন্ন রকম অভিলেখের ভেতর অল্প কিছু জায়গায় অশোকের নাম লেখা ছিল। সেইগুলো হলো মধ্যপ্রদেশের গুর্জরা অভিলেখ, কর্ণাটক থেকে পাওয়া মাস্কি, নেতুর আর উদয়গুলার অভিলেখ, আর রাজস্থানের ভাবরু অভিলেখ। মধ্যপ্রদেশের গুর্জরা, কর্ণাটকের মাস্কি, নেতুর আর উদয়গুলার, রাজস্থানের ভাবরু। এই ভাবরু অভিলেখের চর্চা বৌদ্ধ ধর্মের ত্রিপিটকেও রয়েছে। বিভিন্ন রকম অভিলেখের পাশাপাশি বড় বড় 7টা স্তম্ভলিপি বা পিলার এডিক্ট পাওয়া যায় অশোকের। এর ভেতর নেপালের লুম্বিনীতে রোমানদেহী অভিলেখ এটা সবচেয়ে ছোট অভিলেখ। হরিয়ানাতে পাওয়া টোপরা অভিলেখ আর উত্তরপ্রদেশে মিরাট অভিলেখ। হরিয়ানাতে টোপরা, উত্তরপ্রদেশে মিরাট। পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক এই দুটো অভিলেখকে তুলে দিল্লিতে রেখে দেয়, দিল্লির তুগলকাবাদে। এছাড়া উত্তরপ্রদেশ থেকে পাওয়া যায় কৌশাম্বী অভিলেখ। এই কৌশাম্বী অভিলেখ থেকেই জানা যায় যে অশোকের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল কারুবাকি এবং তিনি দান ধ্যান করতে খুব ভালোবাসতেন। এরপর বিহার থেকে 3টে স্তম্ভলিপি, রামপুরবা, লোরিয়া নন্দনগড় আর লোরিয়া গণরাজ। তো 7টা স্তম্ভলিপি কি কি? নেপালের লুম্বিনীতে পাওয়া রোমানদেহী অভিলেখ, হরিয়ানাতে টোপরা, উত্তরপ্রদেশ থেকে মিরাট আর কৌশাম্বী অভিলেখ, বিহার থেকে পাওয়া রামপুরবা, লোরিয়া নন্দনগড় আর লোরিয়া গণরাজ। আফগানিস্তান থেকে একটা অভিলেখ পাওয়া যায় স্যারেকুনা অভিলেখ। এই স্যারেকুনা অভিলেখ অ্যারামাইক আর গ্রিক এই দুটো ভাষাতেই লেখা। এর পাশাপাশি 14টা বড় বড় শিলালিপি বা রক এডিক্ট পাওয়া গেছে। কখন এই অভিলেখ লেখা হয়েছে তার ভিত্তিতে এই 14টা অভিলেখকে পরপর নাম্বারিং করা যায় 1 2 3 4 5 করে। তো 1 নম্বর অভিলেখে অহিংসা আর বলি নিষিদ্ধর কথা বলা আছে। 2 নম্বরে চিকিৎসা আর দক্ষিণ ভারতের চর্চা আছে। এই দক্ষিণ ভারতের চর্চার ভেতর চের, চোল, পল্লব, সতীপুত্র আর শ্রীলঙ্কার ব্যাপারে উল্লেখ রয়েছে। 3 নম্বর অভিলেখে 3 জন আধিকারিকের চর্চা রয়েছে, রাজুক, যুক্তক আর প্রাদেশক। এই আধিকারিকদের বলা হতো যে প্রত্যেক 5 বছর অন্তর রাজ্য সম্পর্কে একটা রিপোর্ট বানাতে। 4 নম্বর শিলালিপি থেকে জানা যায় যে ভেরিঘোষের জায়গায় তিনি ধম্মনীতি স্থাপনা করেছিলেন। 5 নম্বরে ধম্ম মহামাত্যের চর্চা। 6 নম্বরে জনকল্যাণের জন্য মন্ত্রী পরিষদ আর আধিকারিক গঠন। 7 নম্বরে সমস্ত ধর্মের ওপর ধর্মীয় সহিষ্ণুতার নীতির কথা উল্লেখ রয়েছে। এই 7 নম্বর শিলালিপি সব থেকে বড়। 8 নম্বর লিপিতে লেখা রয়েছে অশোকের ধর্মযাত্রার ব্যাপারে। এখান থেকে জানা যায় যে অশোক 259 খ্রিস্টপূর্বাব্দে বোধিবৃক্ষ দর্শন করেছিলেন এবং 249 খ্রিস্টাব্দে নেপালের লুম্বিনীতে গিয়েছিলেন। 9 নম্বর লিপি থেকে জানা যায় যে অশোক ছোটখাটো অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। 10 নম্বরে ধর্মের দ্বারা অশোকের খ্যাতির ব্যাপারে লেখা রয়েছে। 11 নম্বরে ধর্মনীতি। 12 নম্বরে সকল ধর্মের প্রতি সহনশীলতা এবং স্ত্রী মহামাত্ম তৈরির কাজ। 13 নম্বর লিপিতে লেখা রয়েছে কলিঙ্গ যুদ্ধের বিবরণ। আর 14 নম্বর লিপিতে অন্যান্য শিলালিপির ব্যাপারে লেখা রয়েছে। এর ভেতর গুরুত্বপূর্ণ হলো 3 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, 12 নম্বর আর 13 নম্বর। 3, 5, 8, 12 আর 13। 3, 5, 8, 12 আর 13। 3 নম্বরে 3 জন আধিকারিকের চর্চা অর্থাৎ রাজুক, যুক্তক আর প্রাদেশক। 5 নম্বরে ধম্ম মহামাত্র, 8 নম্বরে ধম্মযাত্রা, 12 নম্বরে স্ত্রী মহামাত্র আর 13 নম্বরে কলিঙ্গ যুদ্ধের বিবরণ। মৌর্য যুগে যে শাসন ব্যবস্থা ছিল সেই হিসাবে মৌর্য সাম্রাজ্য বা মগধের পুরো এরিয়াটাকে 5টা স্টেট বা 5টা প্রান্তে ভাঙা হতো। এইগুলো হলো উত্তরাপথ, দক্ষিণাপথ, অবন্তী, প্রাচী আর কলিঙ্গ। মৌর্য যুগে 5টা স্টেট, উত্তরাপথ, দক্ষিণাপথ, অবন্তী, প্রাচী, কলিঙ্গ। এই স্টেট বা প্রান্তদের যে প্রধান তাদের বলা হতো প্রান্তপতি। প্রত্যেকটা স্টেটকে আবার বিভিন্ন জেলায় ভাঙা হতো। এই জেলাগুলোকে বলা হতো 20 আর জেলার প্রধানকে বলা হতো 20পতি। প্রত্যেকটা জেলা আবার কিছু ব্লকে ভাগ ছিল। এই ব্লকের প্রধানকে বলা হতো গোপ। প্রত্যেকটা ব্লক আবার 10টা করে গ্রাম নিয়ে গঠিত ছিল। প্রত্যেকটা গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিক। তো গ্রামের প্রধান গ্রামিক, 10টা গ্রাম মিলিয়ে একটা ব্লক, ব্লকের প্রধান গোপ, সমস্ত গোপ মিলিয়ে একটা জেলা বা 20, জেলার প্রধান 20পতি। অনেকগুলি জেলা বা অনেকগুলো 20 মিলিয়ে একটা স্টেট বা প্রান্ত, এই স্টেটের প্রধান প্রান্তপতি। আর ওই 5টা স্টেটের হেড হলো যুবরাজ, তার উপরে থাকতো রাজা। তো রাজা, যুবরাজ, প্রান্তপতি, 20পতি, গোপ, গ্রামিক। এখন 232 খ্রিস্টপূর্বাব্দে অশোকের মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার পুত্র কুণাল এই মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসে। কিন্তু কুণাল খুব একটা যোগ্য শাসক ছিল না, ফলে তারপরে আরো বিভিন্ন রাজারা এই সিংহাসনে বসে। বসতে বসতে শেষ একজন আসে বৃহদ্রথ। বৃহদ্রথের সময় ওই কলিঙ্গ স্টেটের প্রধান ছিল খারবেল। খারবেল বৃহদ্রথের থেকে কলিঙ্গকে আলাদা করে নেয়। মৌর্য সাম্রাজ্যের রাজা ছিল বৃহদ্রথ, সেই সময় কলিঙ্গ এরিয়াতে প্রধান ছিল খারবেল। খারবেল বৃহদ্রথের থেকে কলিঙ্গ এরিয়াকে আলাদা করে দেয়। এরপর বৃহদ্রথের প্রধান মন্ত্রী ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র বৃহদ্রথকে হত্যা করে নতুন একটা রাজবংশের প্রতিষ্ঠা করে শুঙ্গ বংশ। শুঙ্গ বংশের সময়কাল 185 থেকে 75 খ্রিস্টপূর্বাব্দ। এর আগে হরজঙ্ক আর শিশুনাগ বংশের রাজারা ছিল ক্ষত্রিয়।
এরপর নন্দ বংশ আসে শূদ্র বংশ। এরপর মৌর্য বংশ আবারও ধরা হয় ক্ষত্রিয়, কিন্তু শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ ধরা হয় ব্রাহ্মণ জাতির ছিল, ফলে শুঙ্গ বংশ ব্রাহ্মণ বংশ। এই জন্য মগধে প্রথম ব্রাহ্মণ বংশ হলো শুঙ্গ বংশ। প্রথম অক্ষত্রিয় রাজবংশ নন্দ বংশ শূদ্র বংশের ছিল। তো যাই হোক, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ। এই সময় রাজধানী ছিল পাটলিপুত্র। তবে পাটলিপুত্রের পাশাপাশি আরো একটা রাজধানী ছিল, সেটা হলো বিদিশা, মধ্যপ্রদেশের বিদিশা। পুষ্যমিত্র শুঙ্গ কাজের উদ্দেশ্যে এই মগধের এরিয়াতে এসেছিল, এই জন্য রাজধানী পাটলিপুত্রের পাশাপাশি বিদিশাতেও রাখে। আর এই জন্যই বলা হয় যে পুষ্যমিত্র শুঙ্গ প্রথম যে মগধের রাজা তো ছিল, কিন্তু মগধের নিবাসী ছিল না। এই পুষ্যমিত্র বৌদ্ধ ধর্মের ঘোর বিরোধী ছিলেন। অলমোস্ট ভারতের সমস্ত স্তূপ তিনি ধ্বংস করে দেন, শুধুমাত্র দুটো স্থাপত্য ছাড়া, মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ আর ভারত অভিলেখ। এই পুষ্যমিত্র শুঙ্গের সময় কিছু গুরুত্বপূর্ণ পুস্তক বা বইয়ের রচনা হয়, যেমন পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য, মনুর মনুস্মৃতি। এছাড়া এই সময় দুটো বিদেশি আক্রমণ হয়েছিল, ডিমিট্রিয়াস আর মিনান্ডারের। এই দুটো যুদ্ধতেই শুঙ্গ বংশের হয়ে লড়াই করেছিল পুষ্যমিত্র শুঙ্গের ছেলে অগ্নিমিত্র, আর এই দুটো যুদ্ধতেই অগ্নিমিত্র জিতে যায়। পরবর্তীকালে কালিদাস এই অগ্নিমিত্রকে নিয়ে একটা পুস্তক লিখেছিলেন, মালবিকাগ্নিমিত্র। এবার ওই যে মিনান্ডারের কথা বললাম, মিনান্ডার বা মিয়ান্ডার হেরে ভারত থেকে ফিরে যাওয়ার সময় রাস্তায় দেখা হয়ে যায় নাগসেনের সাথে। নাগসেন মিয়ান্ডারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করে দেয়। আর নাগসেন আর মিয়ান্ডারের ভেতর যে সমস্ত কথাবার্তা হয়েছে, সেই সমস্ত কথাবার্তা নাগসেন একটা বইতে লিখে দেয়, যার নাম হলো মিলিন্দ পানহ। নাগসেনের লেখা মিলিন্দ পানহ, নাগসেন আর মিয়ান্ডারের ভেতর বার্তালাপ এখানে লেখা রয়েছে। এরপর পতঞ্জলির পরামর্শে পুষ্যমিত্র শুঙ্গ দুটো অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। এরপর পুষ্যমিত্র কলিঙ্গ দখল করার জন্য গিয়েছিলেন, কিন্তু খারবেল তাকে হারিয়ে দেয়। পুষ্যমিত্র শুঙ্গের পরে আরো বিভিন্ন রাজা এই সিংহাসনে বসেছিলেন, তবে তাদের ভেতর দুজনের নাম গুরুত্বপূর্ণ, ভাগ্যব্রত আর দেবভূতি। শুঙ্গ বংশে পুষ্যমিত্র শুঙ্গ, অগ্নিমিত্র, ভাগ্যব্রত, দেবভূতি। পুষ্যমিত্র শুঙ্গ, অগ্নিমিত্র, ভাগ্যব্রত, দেবভূতি। এই ভাগ্যব্রতের সময় আরো একজন বিদেশি ব্যক্তি এসেছিলেন, হেলিওডোটাস। হেলিওডোটাস ভারতে বৌদ্ধ ধর্মের শিক্ষা নিতে এসেছিলেন, কিন্তু ভাগ্যব্রত তাকে চালাকি করে হিন্দু ধর্মের শিক্ষা দিয়ে দেয়। হেলিওডোটাস এই হিন্দু ধর্ম দ্বারা খুবই প্রভাবিত হয় এবং মধ্যপ্রদেশের বিদিশাতে একটা স্তম্ভলিপি তৈরি করে, গরুর স্তম্ভলিপি। এবার আবারও বেশ কয়েকজন রাজার পর এই শুঙ্গ বংশের সিংহাসনে বসে দেবভূতি। দেবভূতির প্রধান মন্ত্রী ছিলেন বাসুদেব। বাসুদেব দেবভূতিকে হত্যা করে এবং নতুন একটা রাজবংশ স্থাপন করে, কর্ণব বংশ। শুঙ্গ বংশের সময় তিনজন বিদেশি এসেছিলেন, ডিমিট্রিয়াস আর মিয়ান্ডার আক্রমণের জন্য, আর হেলিওডোটাস বৌদ্ধ ধর্মের শিক্ষা নেওয়ার জন্য। এবার কর্ণব বংশ, এর আরেক নাম কাম্ব বংশ। এই বংশের সময়কাল 75 থেকে 30 খ্রিস্টপূর্বাব্দ। এর প্রতিষ্ঠাতা বাসুদেব, শেষ রাজা ছিল সুশর্মা। শিমুক সুশর্মাকে হত্যা করে দেয় এবং নতুন একটা রাজবংশের প্রতিষ্ঠা করে, সাতবাহন বংশ। সেই হিসাবে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক। এই সাতবাহন বংশের রাজারা হলো শিমুক, প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, বশিষ্ঠপুত্র পুলুমাই, আর শেষ শাসক যজ্ঞশ্রী সাতকর্ণী। শিমুক, প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী। শিমুক, প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, বশিষ্ঠপুত্র পুলুমাই, আর শেষে যজ্ঞশ্রী সাতকর্ণী। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক। এই সাতবাহন বংশের এরিয়া মেইনলি মহারাষ্ট্র এরিয়াতে ছিল, গোদাবরী আর কৃষ্ণা নদীর মাঝখানে। এর রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈঠান। শিমুকের পরে এই সাতবাহন বংশের রাজা হয় তার ভাই হাল বা কৃষ্ণ। তারপরে রাজা হয় প্রথম সাতকর্ণী। তার উপাধি ছিল দক্ষিণা পথপতি আর অপ্রতিহত চক্র। প্রথম সাতকর্ণীর উপাধি দক্ষিণা পথপতি আর অপ্রতিহত চক্র। তার স্ত্রীর নাম ছিল নয়নিকা। নয়নিকার লেখা নানাঘাট শিলালিপি, এটা সাতবাহন বংশ সম্পর্কে লেখা। এরপর রাজা হয় গৌতমীপুত্র সাতকর্ণী। এই সাতবাহন সাম্রাজ্যের সময় ভারতের সব থেকে বড় শত্রু ছিল শকরা। শকরা সাতবাহনদের ওপর আক্রমণ করায় সাতবাহন এরিয়া ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশের দিকে শিফট করে নেয়। এই জন্য সাতবাহন সাম্রাজ্যকে অন্ধ্র সাতবাহনও বলা হয়। গৌতমীপুত্র সাতকর্ণীকে হারানোর জন্য একজন শক শাসক এসেছিলেন, নেহপান, কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণী নেহপানকে হারিয়ে দেন। আর তার সাথে এই যুদ্ধের বিবরণ রয়েছে মহারাষ্ট্র থেকে পাওয়া একটা অভিলেখ, যোগলথম্বী অভিলেখ থেকে। মহারাষ্ট্রে পাওয়া যোগলথম্বী অভিলেখ থেকে গৌতমীপুত্র সাতকর্ণী আর নেহপানের যুদ্ধ সম্পর্কে জানা যায়। এছাড়া নাসিক প্রশস্তি থেকেও এই গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে জানা যায়। এই গৌতমীপুত্রের সময় থেকেই ব্রাহ্মণদের ভূমিদান আর সামন্ত প্রথা চালু হয়। যদিও পরবর্তীতে গুপ্ত বংশের সময় গিয়ে বা গুপ্ত সাম্রাজ্যের সময় গিয়ে এই ভূমিদান প্রথা বা সামন্ত প্রথা ব্যাপক হারে বেড়ে যায়। এরপর সিংহাসনে বসে বশিষ্ঠপুত্র পুলুমাই।
এই বশিষ্ঠপুত্র গুজরাটের শক শাসকদের হারানোর জন্য একবার আক্রমণ করেছিলেন। তখন গুজরাটের শক শাসক ছিল রুদ্রদামন। রুদ্রদামন বশিষ্ঠপুত্রকে হারিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে গিয়ে এই বশিষ্ঠপুত্রের সাথে রুদ্রদামনের মেয়ের একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হয়ে যায়। এইভাবে চলতে চলতে একজন রাজা আসেন, যজ্ঞশ্রী সাতকর্ণী। যজ্ঞশ্রী সাতকর্ণীকেই সাতবাহন বংশের শেষ শাসক বলে ধরা হয়। এই সাতবাহন সাম্রাজ্য ছিল মাতৃতান্ত্রিক। এরপর কিছু বিদেশি আক্রমণ রয়েছে, যেমন ইন্দো গ্রিক আক্রমণ, শক আক্রমণ, পল্লব আক্রমণ আর কুষাণ আক্রমণ।